চিত্রা ঘুমিয়ে পড়েছে। এই মাঝরাতে আচমকা ফারাজের ঘুম ভেঙে যায়। আসলেই কি তার ঘুম ভেঙে গিয়েছে, নাকি সে ঘুমায়নি? ইতালি থেকে কল এসেছিল, তাকে জলদি ফিরতে হবে। এই বাংলাদেশ, এই উটকো জঞ্ঝাট তার জন্য নয়। তার পছন্দ পারমাণবিক বোমা। সেখানে সাপোজিটরি দিয়ে কাজ চলবে কি? ফারাজ মাথা দুই দিকে ঝাঁকিয়ে ঘাড়ে হাত দিল। ব্যথা করছে ঘাড়টা। সে খালি গায়ে বিছানা ছাড়ল। বারান্দায় যাওয়ার আগে চিত্রার গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে কপালে একটা আলতো করে চুমু বুলিয়ে দিল। নিজের বালিশের নিচ থেকে পিস্তলটা বের করে বারান্দায় গিয়ে বসল। রকিং চেয়ারে বসে পিস্তলটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। হাতের এই পিস্তলটা ফারাজের কাস্টমাইজ করা। এখানে স্বর্ণ আর হীরা দুটোই বসানো। তার থেকে বড় কথা, এই পিস্তলের গুলিতেও স্বর্ণ ব্যবহার করা হয়েছে। মানে পিস্তলের একটা গুলি যার কপালে লেখা আছে, তার বরঞ্চ লাভই হবে। কারণ এতে যেই পরিমাণ স্বর্ণ ব্যবহার করা হয়েছে তা একটা মানুষকে নিচ থেকে মুহূর্তেই উপরে পৌঁছে দিতে সক্ষম। ফারাজ একটা সিগারেট ধরালো। ধোঁয়া ছেড়ে চোখ দুটো বন্ধ করতেই আগের জীবনটার কথা মনে পড়ল। মনে পড়ে গেল সেই ফারাজ এলাহিকে, যার দাপট সারা ইতালি জুড়ে এখনও বিচরণ করছে। একটা সাধারণ ফারাজ এলাহির কিন্তু স্মাগলার হয়ে ওঠার গল্পটা এত সহজ ছিল না। রোজ সারা বিশ্বে মাছ রপ্তানির পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য অস্ত্র পাচার কি এতটাই সহজ? তাছাড়া কেবল যে তাদের কাজ এখানেই সমাপ্ত ছিল তাও তো না। এই অস্ত্র তৈরি করা, মাদক তৈরি করা কত কি! এত বছর ধরে সাজানো সাম্রাজ্য কি একটা মানুষ এভাবেই শেষ করে দিতে পারে? ফারাজ চোখ খুলল। হাতে যেই সিগারেটটা সেটা ইতালিয়ান একটা ব্র্যান্ড, যেটা ফারাজ এলাহির নিজস্ব ব্র্যান্ড। তবে ফারাজের সবই অবৈধ তাও নয়। লাইসেন্সপ্রাপ্ত মাদক তৈরি আর অস্ত্রের কারখানা আছে। তবে কথায় আছে না, সকল বৈধর পেছনেও কোনো না কোনো অবৈধ বিষয় লুকিয়ে থাকে। ফারাজ ঘুমন্ত চিত্রার দিকে তাকায়। ওর পাসপোর্ট হয়নি, কোনো সমস্যা আছে। ফারাজ চিত্রার দিকে তাকালো। সে কিছু জানে। মনে মনে শুধালো, আমি কিছুই বিশ্লেষণ করে দেখব না আগুন সুন্দরী। আগুন আপনি থেকে জলের কাছে ধরা দেবে। সে আকাশের দিকে তাকাতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরল। ফারাজ না তাকিয়ে বলল, এত ক্লান্ত করে দেওয়ার পরও আগুন সুন্দরীর ঘুম ভাঙল যে? কারণ আপনার আগুন সুন্দরী আরও বেশি ক্লান্ত হতে চায়। তাহলে পুরো এলাহি বাড়ি আরও 2বার ঝাড়ু দাও, বলেই চোখ টিপে হাসল ফারাজ। আপনি কখনো ভালো হবেন না। চিত্রা ফারাজের আঙুলের ভাঁজ থেকে সিগারেটটা নিয়ে নিজের 2 ঠোঁটের মাঝে রাখতে যায়। তখনই ফারাজ রাগী দৃষ্টিতে তার কাছ থেকে সিগারেটটা নিয়ে বাইরে ফেলে দেয়। কি চাই তোমার? আপনাকে। ফারাজ পকেটে রাখা পিস্তলটা বের করে। চিত্রার থুতুনিতে ধরল। হেসে বলল, আমায় খুশি করতে পারবে? খুশি হলে কি দেবেন? এই জীবন তোমার নামে লিখে দিয়েছি। আর কি চাই? চিত্রা নিজের খোলা চুলগুলো খোপা করে ধীরে ধীরে ফারাজের গা ছুঁয়ে হাতে স্পর্শ করল। আচমকা কৌশলে চিত্রা হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে একেবারে বুক বরাবর তাক করে ধরে বলল, এবার তো আপনার আমাকে খুশি করতে হবে যে। ফারাজ চিত্রাকে এক ধাক্কায় পেছনে ঘুরিয়ে তার পিঠে চুমু বসিয়ে দিতেই চিত্রা জিজ্ঞেস করল, আপনার উদ্দেশ্য কি? ফারাজ বাঁকা হেসে তাকে কোলে তুলে নিয়ে খাটের দিকে যাত্রা ধরে গুনগুনিয়ে বলল, क्या जाने तू मेरे इरादे, ले जाऊंगा सासे चुरा के। সকাল সকাল ফারাজ দরকারি কাজে বাইরে চলে গেছে অভ্রের সঙ্গে। বজ্রকে দায়িত্ব দিয়েছে চিত্রাকে যেন কলেজে নিয়ে যায়। এমনিতেই ফাঁকিবাজ মহিলা, খালি পড়ালেখা না করার ধান্দা আটে। একাডেমিক বই না পড়ে উপন্যাসের বই নিয়ে ঘষাঘষি করে। কি পাগল মেয়ে! মানে উপন্যাসের নায়ক তার জীবনে থাকতেও সে কেন উপন্যাস পড়বে? ঠুমাস ছোটলোক বউ। চিত্রা তৈরি হয়ে সকাল সকাল অন্দরমহলে প্রবেশ করতেই নদীর সঙ্গে আচমকা ধাক্কা খেল।
চোখ মুখ ফুলে ফেপে আছে। চিত্রা সরাসরি তাকে জিজ্ঞেস করল, রাজন ভাই রাতে বাসায় আসেনি? না মানে? দেখুন ভাবি, যে মানুষ হওয়ার সে মানুষ হবেই, আর যার জন্মই হয়েছে অমানুষ হওয়ার জন্য তাকে কখনোই মানুষ বানাতে পারবেন না। ভাবি শুনেছেন, পশু হত্যা কিন্তু জায়েজ আছে। বলেই চিত্রা নিচে নেমে গেল। চিত্রার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই জুনায়েদ এলাহির সঙ্গে সাক্ষাৎ। জুনায়েদ এলাহির একজন সহকর্মী আছে। চিত্রা বউ হয়ে আসার পরপরই একটা কাজে তাকে যেন কই পাঠিয়ে দেওয়া হয়। আজ মনে হয় ফিরেছে। জুনায়েদ চিত্রাকে দেখেও না দেখার ভান ধরে রুমে চলে যেতেই জুনায়েদের সেই লোক চিত্রার সামনে এসে দাঁড়ায়। চেঁচিয়ে বলে, আমার স্যারের এই হাল আপনার জন্যই হইছে। আপনার মরণের দিনও ঘনাইয়া আসছে। ভুইলা যাবেন না আপনার স্বামীও ফারাজ এলাহি। রক্ত কিন্তু এই বাড়িরই। আর তার বাপ কেমন ছিল জানেন তো আপনি। দুঃখিত, আমি আবর্জনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নই। জুনায়েদ লোকটিকে চলে আসতে বললেও লোকটি মুহূর্তেই রেগে উঠল। হুঁশজ্ঞান হারিয়ে আচমকা চিত্রার গলা চেপে ধরতেই চিত্রার যন্ত্রণা হতে শুরু করল। ভাগ্যিস তার চিৎকারে বজ্র জলদি এসেছিল, নইলে কী যে হতো। জুনায়েদ পরিস্থিতি সামলে তার লোককে নিজের রুমে নিয়ে যায়। চিত্রাকে বজ্র সামলায়। চিত্রা নিজেকে সামলে বজ্রকে বলল, প্লিজ ফারাজকে এসব কিছু জানাবেন না। সে জানলে কিয়ামত করে ফেলবে। বজ্র চুপ করে রইল। যে লোক তার গলা চেপে ধরেছে তাকে সে বাঁচাতে চাইছে, তবে ফারাজের কি এই ঘটনা অজানা থাকবে বলে মনে হয়? বজ্র দেয়ালের কোণে থাকা ছোট্ট হিডেন ক্যামেরার দিকে এক পলক তাকিয়ে মনে মনে বলল, আরেকটা কোরবানি। পরক্ষণেই চিত্রার দিকে তাকিয়ে বলল, ঠিক লাগছে তো? চলুন। চিত্রা বজ্রের সঙ্গে বাড়ি থেকে বের হতেই ফারাজ একটা নিঃশ্বাস ছেড়ে ল্যাপটপটা বন্ধ করে। তীক্ষ্ণ কণ্ঠে গাড়ির সামনের সিটে বসে থাকা অভ্রকে বলল, গাড়ি ঘোড়া অভ্র, একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ মানে? ওখানেই তো যাচ্ছি। তুই বাড়ির দিকে গাড়ি ঘোড়া। ফারাজ ধমকে উঠতেই অভ্র পাশে বসে থাকা ড্রাইভারকে বলল, এই বয়রা, কানে শোনো না। পেছনে ফিল্ম বানানোর সময় তো কানসহ পশ্চাৎ দেশও সজাগ হয়ে যায়। ফার্স্ট ইয়ারের আজকে নবীনবরণ আছে। অনেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিদের বরণ করবে সেকেন্ড ইয়ারের মেয়েরা। চিত্রাকেও সিলেক্ট করা হয়েছে। দুনিয়ায় নিজের খেয়ে পরের বেটাবেটিকে মালা পরিয়ে বরণ করার লজিক চিত্রা বোঝে না। চিত্রা হাতের ফুলের মালাটা অতিথিকে পরিয়ে দেওয়ার জন্য চোখ তুলে তাকালো। ও মা, ব্যাটা দেখি ডিপ জল ফেল। আলুথালু চোখ আর মুখটা নিয়ে তাকিয়ে আছে চিত্রার দিকে। স্যার মাইক্রোফোন দিয়ে বললেন, এই হলেন সোহান পালোয়ান। উনি একজন গণ্যমান্য উদ্যোক্তা। উনি জনসেবায় অনেক ভূমিকা রাখেন। সকলের বিপদে আপদে পাশে থাকেন। সকলে করতালি দিল। চিত্রা মঞ্চ থেকে নেমে যেতেই সিফাত পাশ থেকে সোহানকে বলল, এভাবে তাকিয়ে থাকেন না মিয়া ভাই, মানুষ কি মনে করব? সোহান গলা নামিয়ে বলল, মানুষ গোল্লায় যাক, আমি আমার বউয়ের দিকে তাকাইছি। আপনার বউ? ভবিষ্যৎ কইলাম আর কি। যাই হোক, ওরে এখন থেকে ভাবি বইলা ডাকবি। কিন্তু ভাবি তো আপনারে দেখাই মুখ ভেঙচি কাটছে। আজকে মুখ ভেঙচি কাটছে, কালকে আমার লগে ভালোবাসার ফোড়ন কাটব, এটাই বাস্তব। সোহান সাদা দাঁতগুলো বিকশিত করে হাসল। চিত্রা গিয়ে তার সহপাঠীর সঙ্গে বসতেই পাশ থেকে তার সহপাঠী বলে উঠল, তোর সঙ্গে কালুয়াকে কিন্তু জম্পেশ লেগেছিল। উফ, চাঁদ আর পাত এক ফ্রেমে। এক কাজ কর না বোন, তুই তোর জামাইকে ছেড়ে দে আর এটাকে বিয়ে করে নে। তাহলে তোরটাকে আমি পটিয়ে নেব, কারণ তোর জামাইটাকে আমার সঙ্গেই ভালো মানাবে। চিত্রা চারপাশে একবার তাকিয়ে মেয়েটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, ওইটার সঙ্গে তোকেই মানাবে। দুইটার কালারও একই রকম গুয়ের মতো, বাচ্চাও হবে গুয়ের মতো, একেবারে পারফেক্ট।
চিত্রাকে আশেপাশের কেউ না দেখলেও সোহান ঠিকই লক্ষ্য করেছে। সে উঠে দাঁড়াতে গেলেই সিফাত তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কই যান ভাই? বলেছিলাম বাসা থেকে জরুরি কাজ সেরে আসেন, এখন এখানে বাথরুম কই খুঁজব? জানোয়ারের বাচ্চা, কানা মগা, তোরে কইসি আমার প্রকৃতির ডাক দিছে, দেখোস না? তোর ভাবি মাঝের আঙুল দেখাইয়া তার কাছে আমায় ইশারায় ডাকল। সিফাত কোনো মতে সোহানকে জায়গায় বসিয়ে বলে, এই জন্যই বলছিলাম একটু ট্রেন ফলো করেন। আপনারে ভাবি ডাকছে নাকি কচু দেখাইছে? কচু দেখাইছে? জি, ওই আঙুল দেখানোর মানে হইল ওই সব। সোহানের চোখ বড় বড় হয়ে এলো। সে মুহূর্তেই বলল, নাউজুবিল্লা, তাহলে আমায় দেখায় নাই, হয়তো ওই পাশের মাইয়ারে দেখাইছে। এই সিফাত, বাদ দে, তুই ওই বালপাকনা সারিরে গিয়া বল আমার ভাষণটা যেন জলদি দেবার দেয়। কয়টা খুন করার এখনও বাকি আছে, শেষ করতে হইব আবার ওই সব। দেরি হইয়া যাইতাছে। ভালো কথা, ওইটা মানে কি আসলেই ওই সব? সিফাত নিঃশ্বাস ছেড়ে কপালে হাত দিয়ে বলল, আরে হ্যাঁ ভাইজান, আপনারে আমি প্রমাণ দেখাবো। ছি, নাউজুবিল্লা, দূরে যা।